কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেবযানী। আনলক 4-এর মধ্যে দিয়ে চলেছি আমরা। এই নিউ নর্মালের সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে আমরা কিন্তু কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গিয়েছি, আর তার জন্য কিন্তু কোনো কিছু থেমে থাকিনি। নতুন করে সমস্ত কিছু শিখে গিয়েছি আমরা। আর কিছুদিন পরেই মেট্রো পরিষেবা শুরু হবে, তারপর ধীরে ধীরে হয়তো ট্রেনও নর্মাল দিকে যাবে। এই সময়ের মধ্যেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং জয়েন্টের ফলাফল ঘোষণা হয়েছে। প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল থেকে দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হবে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি। এই বছর কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আজকের অনুষ্ঠানটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে একবার যদি কেউ রেজিস্ট্রেশন না করে চলে যান, ভাবেন যে পরে করব, সে কিন্তু এই বছরে আর চান্স পাবেন না। সুতরাং অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ভর্তি, এই জিনিসটাকে মাথায় রেখে দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশনের আগে আজকে আমাদের বিষয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিংয়ের দ্বিতীয় দফা। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন, আমার পাশে রয়েছেন প্রফেসর দিলীপ কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এবং তার পাশে রয়েছেন ডক্টর দিব্যেন্দু কর, রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আগামী কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠান কতটা ইম্পর্টেন্ট, কাল থেকে আগামী কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, যদি কেউ ভুল করেন এই বিষয়টাকে যদি একটু বলে দেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। আপনি স্যার। ইম্পর্টেন্সের দিক দিয়ে বা গুরুত্বের দিক থেকে এটা এর গুরুত্বের কোনো তুলনা হয় না, সীমাহীন গুরুত্ব। কারণ এটা ক্যান্ডিডেট বা প্রার্থীর তার নিজের ক্যারিয়ার বা জীবনের সঙ্গে যুক্ত। আর ভর্তি হতে হলে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন সিস্টেমের মধ্যে থেকেই ভর্তি হতে হবে। সুতরাং বহু ক্যান্ডিডেট প্রায় 50,000 ক্যান্ডিডেট আমাদের প্রথম দফায় রেজিস্ট্রেশন করেছেন। এখনও অনেক বাকি সিটগুলোর জন্য আরও যারা ক্যান্ডিডেট আছেন, এবছর প্রায় 80,000 ক্যান্ডিডেট র্যাঙ্ক পেয়েছেন। তারা যদি কোনো কারণে এই প্রথম দফার রেজিস্ট্রেশনটা মিস করে থাকেন বা তাদের মনে যদি কোনো দ্বিধা থাকে, তাহলে তাদের কাছে কিন্তু এই দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে ইংরেজিতে বলে মাস্ট। একদম। একবার আমরা আসব এই আলোচনায়, কারণ আজকে যারা ফোন করবেন তারা জানেন নাম্বারটা আর একবার বলে দিই, 24235222 এবং 24235223 এই নম্বরে কোনো বিষয়, কোনো সংশয় থাকলে সরাসরি কথা বলতে পারেন আমাদের আজকে যারা গেস্ট রয়েছেন তাদের সঙ্গে। তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে। কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিংয়ের দ্বিতীয় দফা। আপনাদেরকে জানিয়ে দিই যে এই বছর 88,129 জন ফর্ম ফিল আপ করেছিলেন, তার মধ্যে 73,119 জন পরীক্ষা দিয়েছেন এবং 72,298 জন র্যাঙ্ক করেছেন, যার প্রথম দফার কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে গেছে। কাল থেকে দ্বিতীয় দফা। স্যার, আপনার কাছে আসবো যে রেজিস্ট্রেশন কি কম্পালসারি? হ্যাঁ, আমাদের জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে পশ্চিমবঙ্গে 116টি ইনস্টিটিউশন আছে, তার পুরো ভর্তির দায়িত্বে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো এক্ষেত্রে ভর্তি করতে গেলে কোনো ক্যান্ডিডেট যদি ভর্তি হতে চায় মানে জয়েন্টের থ্রু দিয়ে, তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে জয়েন্টের থ্রু দিয়ে ভর্তি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। অতএব প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমাদের অনুরোধ, যারা প্রথম রাউন্ডে করতে পারেনি বা করেননি তারা অবশ্যই দ্বিতীয় রাউন্ডের সুযোগটা গ্রহণ করুন এবং তার মনোমতো যে চয়েস ফিলিং এবং সিট সেগুলোকে সে গ্রহণ করুন। এটাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যটা আশা করি প্রত্যেকটা ছেলের মধ্যেই আছে, যে জীবনে একটা আকাঙ্ক্ষিত সিট বলুন বা ইনস্টিটিউশন বলুন, সেটা পেতে হলে অবশ্যই তাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং জয়েন্ট এন্ট্রান্সে পার্টিসিপেট করতে হবে, জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে এবং তার থ্রু দিয়ে সে ভর্তি হবে।
প্রফেসর মিত্র, কারা রেজিস্ট্রেশন করতে পারবেন? স্যারের কথাই শুনলাম যে আগে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য কি সুযোগ এখানে রয়েছে? রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম দফায়ও যারা রেজিস্ট্রেশন করতে পারবেন, তার মানে তাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের 2020 পরীক্ষার একটা র্যাঙ্ক তাকে হোল্ড করতে হবে। আইদার জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর অথবা ফার্মাসি মেরিট র্যাঙ্ক পিএমআর। মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি দুটোই ভর্তি হওয়ার জন্য কিন্তু এটাই একমাত্র পথ। সুতরাং ক্যান্ডিডেটকে হয় জিএমআর বা পিএমআর অথবা দুটো র্যাঙ্কই তার থাকতে হবে, এবং সে যদি প্রথম দফায় রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তাকে অবশ্যই দ্বিতীয় দফায় এসে আর রেজিস্ট্রেশন করতে হবে না। তাহলে দাঁড়ালো কি, যার র্যাঙ্ক আছে এবং যে রেজিস্ট্রেশন করেনি এরকম যে কোনো র্যাঙ্ক হোল্ডার রেজিস্ট্রেশন করতে পারে। এবং যেটা আপনি প্রশ্ন করলেন, রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ বিনামূল্য, ফ্রি। শুধু তাই নয়, যারা একটু রুরাল সেক্টরে থাকে তাদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে কমন সার্ভিস সেন্টার আছে 17,000-এর ওপরে, সেরকম যে কোনো সেন্টারে গিয়ে সে তার রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ডকুমেন্ট আপলোডিং সব কিছু করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। সে খরচ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বিয়ার করবে। ডক্টর কর, আসবো আপনার কাছে যে রেজিস্ট্রেশন ফি নেই আমরা শুনলাম। প্রথম দফা রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগামী কাল থেকে রেজিস্ট্রেশন, দ্বিতীয় দফা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, মানে 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। প্রথম দফার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে আপনারা তো সরাসরি বোর্ডের অভিজ্ঞতা যদি একটু বলেন যে কি কি ভুল হচ্ছে এবং সেই জায়গাটা তাকিয়ে যারা রেজিস্ট্রি করবেন দ্বিতীয় দফার তারা যেন সেই একই ভুল না করেন। এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন। প্রথম দফায় যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে অনেকেই দেখা গেছে তারা অ্যালটমেন্ট ফাইনালি পায়নি। তো রেজিস্ট্রেশনটা তার মানে কমপ্লিট হয়নি বেশ কিছু ক্যান্ডিডেট। কেন হয়নি না, দেখা গেছে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার কথা সেগুলি বিভিন্ন ক্ষেত্রে হয়েছে কি, ধরুন তার যে কোয়ালিফিকেশন সেই তাকে ম্যাচিং করার জন্য সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস তাকে আপলোড করতে হবে। দেখা গেছে, যেমন একটা উদাহরণ দিই, সে বললো আমি ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, কিন্তু দেখা যাচ্ছে সে ডোমিসাইল সার্টিফিকেট সে আপলোড করছে না। সে হয়তো ভুল করে কেউ টিএফডাব্লিউ, টিউশন ফি ওয়েভার স্কিমের যে একটা স্কিম আছে, সে হয়তো প্রথমে বলেছিল আমি এই স্কিমের আওতায় পড়ি, কিন্তু দেখা গেল সে আদৌ নয়। তাহলে এই ডকুমেন্ট অনেকেই তারা আপলোড করতে পারেনি, এবং সে ব্যাপারে আমাদের তরফ থেকেও প্রচণ্ড চেষ্টা রয়েছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে বিভিন্ন মাধ্যমে SMS, মেলের থ্রু দিয়ে আমরা যোগাযোগ করেছি। তো এই ধরনের যারা ক্যান্ডিডেট তারা আবার দ্বিতীয় দফায় যে কাউন্সিলিং, আশা করি ঠিকঠাক ডকুমেন্ট যেগুলো দিতে পারেনি বা জোগাড় করতে পারেনি, অনেক ক্ষেত্রে যেটা হয়েছে হয়তো দেখা গেলো যেমন TFW ক্যান্ডিডেট সে আদৌ নয়, ন্যাচারালি তাকে TFW সার্টিফিকেট দেওয়ার কথাই নয়, কারণ যেহেতু সে নয়, তাকে তখন কি করতে হবে, তাকে তখন একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে এবং যে আমি TFW ক্যান্ডিডেট নই সেটাই যদি সে আপলোড করে তাহলেই সেটা পাস হয়ে যাবে, অর্থাৎ সে পরবর্তী কাউন্সিলিংয়ে সে অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও দেখা যাচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট তারা ডোমিসাইল বলে ক্লেম করছে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের বলাই আছে যদি ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবে জোগাড় করতে না পারা যায় তার জন্য আমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানে বলা আছে যে একটা সেলফ ডিক্লারেশন বা আন্ডারটেকিং সে যদি একটা পারফর্মার, সেটাও আমাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, সেখানে যদি সে সিগনেচার করে সেটাকে আপলোড করে তাহলেও সে ডোমিসাইল, যে আমি পরে ডোমিসাইল সার্টিফিকেটটা প্রডিউস করব যখন ভর্তির সময়, তাহলেও তাকে আমরা গ্রাহ্য করব ইত্যাদি। এছাড়াও বেশ কিছু ভুল দেখা যাচ্ছে, বেশ কিছু ক্যান্ডিডেট তারা হয়তো ঠিকঠাক মানে যেগুলো আমাদের বলা ছিল যে আপলোড করার কথা অনেক ক্ষেত্রে করতে পারেনি, তাদেরকে আমরা অ্যাডভাইস করেছি যে কীভাবে করতে হবে। আশা করি দ্বিতীয় দফার যখন আমাদের কাল থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, এই সব ক্যান্ডিডেটদের আমাদের বক্তব্য যে তারা এবার ঠিকঠাক ডকুমেন্টগুলো যাতে জাস্ট আপলোড করতে পারে। এছাড়াও এবারে যারা প্রথম অংশগ্রহণ করবে দ্বিতীয় দফায় তাদেরকেও অনেক সতর্কতামূলক ব্যাপারগুলো রাখতে হবে মাথায়, যে কিভাবে করছে বা কোনো রকম যদি তাদের কোনো অসুবিধা মনে হয় তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে গ্রিভ্যান্স রিড্রেসাল সেল আছে। এছাড়াও বিভিন্ন আমাদের মেল আইডি আছে এবং
টোল ফ্রি নাম্বার আছে, সেখানে থেকে আমাদের তরফ থেকে যথাযথ সাহায্য করা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে। অতএব ভয়ের কিছু নেই, যে কোনো ক্যান্ডিডেট স্বতঃস্ফূর্তভাবে যদি চায় সে রেজিস্ট্রেশন করতে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে তাদের যথাযথভাবে সাহায্য করা হয়। প্রফেসর মিত্র, আমরা শুনলাম যে প্রথম দফা কাউন্সিলিংয়ে বেশ কিছু ভুল থেকে গেছে ডকুমেন্টস, বিশেষ করে প্লেস করার ক্ষেত্রে। আগামীকাল থেকে 18 তারিখ পর্যন্ত দ্বিতীয় দফা ই কাউন্সিলিং শুরু হচ্ছে। ঠিক কি কি ডকুমেন্টস দিতে হবে যদি আপনি একটু ভালো করে বলে দেন, তাহলে প্রথম দফায় যারা ভুল করেছে তারা করবে না, কিংবা মিস করেছে যারা দ্বিতীয় দফায় নতুন করে করবে তারাও এই লিস্টটা মিলিয়ে নিতে পারবে। এখানে একটু আমি সমস্ত ক্যান্ডিডেটসদের এবং তাদের গার্জিয়ানদেরও বলি, যাদের আমার রেজিস্ট্রার ডক্টর কর যেটা বললেন, যারা প্রথম দফায় অ্যালটমেন্ট পায়নি তারা সবই কিন্তু শতকরা 99 জনই হচ্ছে তাদের ডকুমেন্টসের সমস্যা। তার ডকুমেন্টস কী লাগবে? তার জন্ম তারিখ প্রমাণ করার জন্য ক্লাস 10 মাধ্যমিকের একটা অ্যাডমিট কার্ড অথবা কোনো বার্থ সার্টিফিকেট যেটাতে তার জন্ম তারিখ সার্টিফাই হয়। আর লাগবে ক্লাস 12-এর মার্কশিট। কোনো কোনো ক্ষেত্রে যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে থাকে তাহলে দুটো মার্কশিটই একসঙ্গে পিডিএফ করে একটা পেজ করে আপলোড করতে হবে। কেউ যদি পশ্চিমবঙ্গের ডোমিসাইল হিসেবে ক্লেম করে তাকে ডোমিসাইল সার্টিফিকেট অথবা ডক্টর কর যেটা বললেন যে তাকে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, সেটাও ফরম্যাট ওয়েবসাইটে দেওয়া আছে। এসসি এসটি ওবিসি ইত্যাদি র্যাঙ্ক ক্যাটাগরি হলে তাকে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। পিডব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যদি হয় তাকে পিডব্লিউডি সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যদি সে টিএফডব্লিউ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করে থাকে, তার ইনকাম সারা বছরে 2.5 লাখ টাকার কম হতে হবে, সেই জন্য একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ওয়ান সেকেন্ড ডক্টর কর যেটা বললেন, আমরা দেখেছি বহু ক্যান্ডিডেট সে টিএফডব্লিউ নয় কিন্তু এখন সে টিএফডব্লিউ ক্লেম করেছিল কিন্তু এখন সে সার্টিফিকেট দিতে পারছে না। সেক্ষেত্রে সে একটা আন্ডারটেকিং দিক, সেটাই কাগজে লিখে সই করে সে আপলোড করে দিক যে আমি টিএফডব্লিউ নই, আমি আমার টিএফডব্লিউ ক্যাটাগরিটা সারেন্ডার করে দিতে চাই, তাহলেই তাকে অ্যালটমেন্ট দেওয়া হবে। এছাড়া আরও দু একটা বিষয় আছে যেখানে ক্যান্ডিডেটরা ভুল করছে, সেটাও আমি এই আলোচনার মধ্যে একটা সময় সুযোগ পেলে আমি বলবো। প্রফেসর ডক্টর কর, আপনার কাছে আসি যে এই যে আমরা শুনলাম যে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি, আপনি বললেন, স্যারও বললেন যে এইটা কি মাস্ট, মানে এখানেই রেজিস্ট্রেশন করতে হবে, এবং সিএসসিটা কি কোথায় কোথায় আছে যদি এটা একটু বলে দেন। আমরা দেখেছি যে এবারে যেহেতু মূলত কাউন্সেলিংটা কম্পিউটার বেসড, তো বেশ কিছু মানে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে আছে যাদের আপলোডিং করার ব্যাপারটা খুব দুরূহ হয়ে পড়বে, কারণ তার বাড়িতে হয়তো কম্পিউটার পেরিফেরিয়াল নেই, তাহলে সে কিভাবে করবে? এই সব কথা ভেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে উদ্যোগটা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়, কমন সার্ভিস সেন্টার যে আছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 17,000-এর বেশি, সেই সমস্ত কমন সার্ভিস সেন্টারের সঙ্গে একটা টাই আপ হয়েছে। সেগুলো কোথায় আছে না, যেহেতু 17,000-এর বেশি, প্রত্যন্ত গ্রামে, ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, এছাড়া তো শহর এবং মফস্বলগুলোতে আছি। এবার সেখানে যদি কোনো ক্যান্ডিডেট যায়, তাকে এবার কি করতে হবে না, এই যে আপলোডিংয়ের ব্যাপার বা রেজিস্ট্রেশনের সহায়তা দান ইত্যাদি তাদের বলাই আছে, তারা যদি যায় এই সমস্ত কমন সার্ভিস সেন্টার তারা যথাযথভাবে সাহায্য করবে এবং তার জন্য কোনো রকম পয়সা তাদেরকে দিতে হবে না ক্যান্ডিডেটকে, তার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ব্যয় করবে। এবার একটা প্রশ্ন যে ছেলেরা বুঝবে কি করে যে কমন সার্ভিস সেন্টার কোথায় আছে, তার বাড়ির কাছে বা কত দূরে ইত্যাদি ইত্যাদি। সেই ব্যাপারে ওই 17,000 যে কমন সার্ভিস সেন্টার, তাদের বিস্তারিত একটা লিস্ট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। কোনো একটি ক্যান্ডিডেট যদি কোনো একটি জেলার কোনো একটি গ্রামে বাসিন্দা হয়, সেই জেলাতে যদি ক্লিক করে তাহলে তার ব্লক কি আছে, সেই ব্লকে যদি ক্লিক করে এবং তার গ্রাম পঞ্চায়েত কি ইত্যাদি করতে করতে সে দেখতে পাবে যে তার নিয়ারেস্ট যে কমন সার্ভিস সেন্টার সেটা কোথায়। শুধু তাই নয়, ওই যে কমন সার্ভিস সেন্টার আছে তাদের যারা আধিকারিক বলুন বা যারা চালাচ্ছেন, তাদের মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে, দরকার হলে মোবাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও যেতে পারে। সুতরাং এই কমন সার্ভিস সেন্টারে যে যেতেই হবে তার কোনো নেই, মানে নেই।
যদি কারোর বাড়িতে সাফিসিয়েন্ট কম্পিউটার পেরিফেরালস থাকে বা সাপোর্টিং থাকে তাহলে সে বাড়ি থেকেও করতে পারে, আদারওয়াইজ সে কমন সার্ভিস সেন্টারে গিয়েও করতে পারে। ঠিক। আজকে যারা অনুষ্ঠান শুনলেন তারা বুঝতে পারছেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে এবং সেই রেকটিফিকেশনের যদি কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আমরা এই আলোচনায় থাকবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি। আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ই কাউন্সিলিংয়ের দ্বিতীয় দফা। বিরতির আগে যাওয়ার আগে আমরা শুনলাম যে কি কি ধরনের ভুল হচ্ছে, কেন আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার ই কাউন্সিলিং। দ্বিতীয় দফার যাতে কোনো না ভুল থাকে সেই নিয়ে আজকে বেশি করে ফোকাস করা হচ্ছে, কারণ এই বছরে কিন্তু রেজিস্ট্রেশন অনলাইনেই করতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। স্যার, বিরতির আগে আপনার কাছে শুনলাম যে বেশ কিছু ভুল প্রথম দফায় ধরা পড়েছে যারা ফর্ম ফিল আপ করেছে বা নথি দখলের ক্ষেত্রে। এছাড়া আর কি কোনো ভুল আছে, মানে যদি কেউ শোনেন তাহলে সেটা রেকটিফাই করে নিতে পারবেন? সেটা প্রথম দফায় আমরা দেখেছি প্রায় 2000-এর বেশি ক্যান্ডিডেট তাদের অ্যালটমেন্ট দেওয়া যায়নি ক্যান্ডিডেটের কতগুলো ভুলের জন্য। সেই ভুলগুলো তারা আগামী 11 তারিখ থেকে 18 তারিখ আবার কারেকশন করার সুযোগ পাবে। এছাড়া যারা দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশন করছেন তারাও যাতে সেই ভুলগুলো না করে, আমি সামান্য 2-3টে পয়েন্ট আপনাদের বলতে চাই। একটা হচ্ছে মোবাইল নাম্বার। মনে রাখতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন সেটা যেন আপনার নিজের বা নিজের বাড়ির কারো হয়, কারণ এই মোবাইলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি সমস্ত অ্যালার্ট মেসেজ, সমস্ত ইনস্ট্রাকশন এই মোবাইলেই যাবে। আমরা দেখেছি বহু শত ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা হয় ভুল অথবা মোবাইল নাম্বারটা ক্যান্ডিডেটের নিজের মোবাইল নাম্বার নয়, যার ফলে এই ক্যান্ডিডেট প্রয়োজনীয় তথ্যগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এটা এক। দ্বিতীয় দেখছি আমরা যখন কোনো ক্যান্ডিডেটের ডকুমেন্টে কোনো ভ্রান্তি ধরা পড়ছে তখন কিন্তু সেটা চেকিংয়ের পরে ক্যান্ডিডেটের কাছে একটা SMS যায় যে আপনার ডকুমেন্টে একটা ভুল আছে, এটা ঠিক করুন। প্রথমত মোবাইল নাম্বারটাই যদি ভুল থাকে তাহলে সে SMS সে পেল না। দ্বিতীয়ত আমরা দেখেছি মোবাইল নাম্বারটা যদি ঠিকও থাকে, 2000-এর বেশি ক্যান্ডিডেট এর আগের রাউন্ডে প্রায় 15 দিন ধরে তাদের বারবার সাবধান করার ফলেও তারা কিন্তু সেই ভুলগুলো কারেকশন করেনি। বহু ক্যান্ডিডেট করেছে কি, হয়তো দেখা গেল তার মার্কশিটটা ভুল বা সে মার্কশিটটা ভুল করে অন্য কিছু আপলোড করেছে, সে আবার সেই পুরনো ভুল মার্কশিটটাই আবার আপলোড করছে। তার মানে ক্যান্ডিডেট ভুলটা যে কি সেটা বুঝতে পারছে। প্রথম কথা, ভুল যে হয়েছে সে খবর সে পাচ্ছে না। দ্বিতীয় খবর, ভুল যে হয়েছে সে খবর দিলে সে সেটাকে সেভাবে দেখছে না। তৃতীয় কথা, ভুলটাকে সে আবার ভুল করছে। সেই জন্য আমাদের অ্যাঙ্কর ম্যাডাম যেটা বললেন, টেলিফোন নাম্বারগুলো দেওয়া আছে। যদি আমাদের মেসেজগুলো আপনারা বুঝতে না পারেন যে আপনাকে কি বলা হচ্ছে, তাহলে আপনি অতি অবশ্যই আমাদের হেল্প ডেস্কে 2টো টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন। মনে রাখতে হবে ডকুমেন্টস বা অন্য কোথাও ভুল থাকলে কিন্তু ভুলের উপরে কোনো অ্যালটমেন্ট দেওয়া যাবে না। তৃতীয় হচ্ছে কতগুলো চয়েস। এখানেও আমরা দেখেছি বহু ক্যান্ডিডেট, প্রায় 1000 ক্যান্ডিডেট, প্রায় 500 ক্যান্ডিডেট কোনো চয়েসই দেয়নি। মনে রাখতে হবে কম্পিউটার কিন্তু আপনার হয়ে আপনাকে কোনো অ্যালটমেন্ট দেবে না। আপনাকে বলতে হবে আপনি কোন কোন কলেজে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চান। তারপরে আমরা বলেছি আপনার সেই চয়েসটাকে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য আমাদের ওয়েবসাইটে আরেকটা বাটন আছে যেটাকে বলে লক দ্য চয়েস। মানে আপনি যে চয়েসগুলো দিচ্ছেন সেটা যে কনফার্ম করছেন তার জন্য চয়েসটা লক করতে হবে। বহু শত ক্যান্ডিডেট এই লকিংটা করেনি, বহু শত ক্যান্ডিডেট চয়েস দেয়নি, বহু শত ক্যান্ডিডেট লকিংটা করেনি, যার ফলে কম্পিউটার কিন্তু আপনাকে কোনো অ্যালটমেন্ট দিতে পারছে না, কারণ আপনি আপনার পছন্দটাই জানেননি। আর একটা দেখেছি অনেক ক্যান্ডিডেট 1, 2, 3টে কলেজের বা ডিপার্টমেন্টের চয়েস দিয়েছে। সেটা একটু রিস্কি হয়ে যাচ্ছে এই জন্যে যে যদি আপনার র্যাঙ্ক আসার আগে ওই সিটগুলো ভর্তি হয়ে যায় তাহলে আপনাকে আর কোনো
অ্যালটমেন্ট দেওয়া যাচ্ছে না, সেটা খুবই দুঃখের বিষয় আমাদের পক্ষেও। সেই জন্য আমরা কিন্তু আমাদের নোটিফিকেশনে, আমাদের অন্যান্য জায়গায়, সব জায়গায় ক্যান্ডিডেটদের আমরা অ্যাডভাইস করেছি যে আপনি যত বেশি সংখ্যক পারলে 500 চয়েস দিন, কিন্তু আমরা বলেছি 20-25টার কম দেবেন না। এটা কেন? প্রত্যেকের হাতে যেন একটা অ্যালটমেন্ট থাকে। অ্যালটমেন্ট থাকলে আপনি আপগ্রেডেশন চাইতে পারেন, কিন্তু অ্যালটমেন্ট না পেলে আপনি কিছুই চাইতে পারেন না। ঠিক। আরেকটা যেটা লাস্টলি ইম্পর্টেন্ট, আপনি যতই চয়েস দিন না কেন, সে 20টা হোক বা 200টা হোক, সেটাকে আপনার পছন্দ অনুযায়ী উপর থেকে নিচে সাজানো। কারণ কম্পিউটার কিন্তু সবসময় আপনাকে আপনার বেস্ট চয়েসটা অফার করার চেষ্টা করবে। আপনার বেস্ট চয়েসটা আপনাকে দেওয়ার পরে যদি আপনি মনে করেন না আমার 10 নম্বরটা বেশি ভালো লাগছে, সেটা কিন্তু কম্পিউটার বা সিস্টেমের কিছু করার নেই। আমি আমাদের প্রথম দফার কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থেকে এই পয়েন্টগুলো সমস্ত ক্যান্ডিডেটদের বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন। সুতরাং বুঝতেই পারলেন যে একটা ছোট ভুলও কিন্তু অনেকখানি বড় বিপদ ডেকে আনতে পারে। আর এবছর কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন, সুতরাং সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে। আজকে আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং দ্বিতীয় দফা, আলোচনা করছি আমরা এই নিয়ে। তার বিরতির আগে যাওয়ার আগে আমরা জানলাম যে কি কি ধরনের ভুল হচ্ছে এবং সেই ভুল যাতে না করেন স্টুডেন্টরা, সেই জন্যই আজকের এই অনুষ্ঠান। কারোর কোনো প্রশ্ন থাকলে সরাসরি ফোন করতে পারেন। এবং এই যে নানান রকমের তথ্য, তার মধ্যে থেকে একটা কথা উঠে আসে যে ডোমিসাইল সার্টিফিকেট, যারা এসসি, এসটি, ওবিসি, তাদের কি ডোমিসাইল সার্টিফিকেট দিতেই হবে? ডক্টর কর, আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের যে ইনফরমেশন বুলেটিন, সেখানে বিস্তারিতভাবে বলাই আছে যে যদি কোনো ক্যান্ডিডেট ক্যাটেগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিডি হয়, তাহলে তার ক্ষেত্রে ডোমিসাইল তিনি পশ্চিমবঙ্গের ডোমিসাইল হিসেবে বিবেচিত হবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে বেশ কিছু ক্যান্ডিডেট তারা এসসি, এসসি বা মানে রিজার্ভ ক্যাটেগরি, কিন্তু ডোমিসাইলের জন্য বিভিন্নভাবে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তাদেরকে আমাদের বক্তব্য যে যেখানে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করার জায়গা আছে, সেখানে যদি তার কাস্ট সার্টিফিকেটটা আবার আপলোড করতে পারে, তাহলেই সে ডোমিসাইল হিসেবে গণ্য হবে এবং তার জন্য কোনো রকম বাতিল হওয়ার সম্ভাবনা নেই। 2019 সালে জুলাই মাসে যদি কেউ সার্টিফিকেট থাকে, তাহলে কি সে আপলোড করার আওতার মধ্যে আসতে পারে? হ্যাঁ, 2019-এর জুলাইয়ের যেটা বলছেন, মানে যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। একটা ক্ষেত্রে বলি, ওবিসি এ, ওবিসি বি যে সার্টিফিকেট 2009-এর 31/12/2009-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে দেখা গেছে যে সার্টিফিকেটে আছে ওবিসি, কিন্তু ওবিসি এ অথবা ওবিসি বি কোনোভাবে মানে ডিমার্কেশন করা নেই। সুতরাং কোনো ক্যান্ডিডেট যদি তার আগে ইস্যু করা সার্টিফিকেট আপলোড করে থাকে, তাহলে আমাদের বোঝার অসুবিধা হবে যে ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি এ না বি। সেই সমস্ত ক্যান্ডিডেটকে আমাদের উপদেশ, তারা যেখান থেকে ওই সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে গিয়ে ওটাকে রিমডেলিং করাতে হবে, বা তাদেরকে আইদার সে প্রকৃতপক্ষে এ না বি সেটা লিখিয়ে আনতে হবে এবং আপলোড করতে হবে। না, কিন্তু ধরুন কাল থেকে শুরু হচ্ছে 18 তারিখ পর্যন্ত দ্বিতীয় দফা রেজিস্ট্রেশন, তার মধ্যে যদি সে না করতে পারে তাহলে কি করবে? না, এক্ষেত্রে সে হয়তো যখন ফর্ম ফিল আপ করেছিল সে ক্লেম করেছে আমি ওবিসি এস, কিন্তু দেখা যাচ্ছে যে সার্টিফিকেটটা সে আপলোড করছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি না প্রকৃতপক্ষে সে এ না বি। আবার অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট যেটা ভুল করেছে, সেটাও বলি, এবছরই হয়েছে, মানে যারা রেজিস্ট্রেশন করেছে, সে প্রকৃতপক্ষে দেখা গেল বি, কিন্তু ভুলবশত সে এ করে দিয়েছিল যখন ফর্ম ফিল আপ করেছিল। সুতরাং তার র্যাঙ্কও বেরিয়েছে এ, মানে ওবিসি এর জন্য আলাদা র্যাঙ্ক, ওবিসি বি এর জন্য আলাদা র্যাঙ্ক। যেহেতু সে ওবিসি এর জন্য তার র্যাঙ্ক বেরিয়েছে, কিন্তু পরে যদি সে ক্লেম করে আমি ওবিসি বি, সেটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব নয় সে তাকে অ্যালাউ করা। সেই জন্য আমরা অনেক স্কোপ দিয়েছিলাম এই সমস্ত কারেকশন করার জন্য, তো হয়তো কোনো কারণে করতে পারেনি। সুতরাং যদি কোনো ক্যান্ডিডেট এরকম হয়ে থাকে ওবিসি এ বি সেখানে লেখা নেই, তাকে অবশ্যই সেটা করিয়ে আনতেই হবে এই সময়ের মধ্যে। যদি না পারে তাহলে হয়তো থার্ড রাউন্ডের জন্য সে ওয়েট করবে। প্রফেসর মিত্র, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়েছে, হার্ড কপি পায়নি সে হাতে,
সেক্ষেত্রে কি করব? যাবো এই প্রশ্নের উত্তরে, তবে এর মধ্যে আমাদের সঙ্গে চলে এসেছেন একজন বন্ধু, চলে যাব তার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে রয়েছেন কি? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, বলছি যে সেকেন্ড আর থার্ড রাউন্ডে কি এই যে ইনসাইকেল আপগ্রেডেশনের ব্যাপারটা থাকবে কিনা এটা জানার জন্য। আর দ্বিতীয়ত, আমি যদি একাধিক কোর্সের জন্য এলিজিবল হই, ধরুন কম্পিউটার সায়েন্স বা আইটি দুটোর জন্যই, দুটো কলেজে হই, তাহলে সেটা পাবো কিনা? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রথম প্রফেসর প্রশ্নের রয়েছেন। উত্তর দিই। আপনি আমাদের যে নোটিফিকেশনটা 7 তারিখ ডেটে ডিক্লেয়ার হয়েছে, এখানে দেখবেন যে ইনসাইকেল আপগ্রেডেশন সবকটা সাইকেলেই আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড রাউন্ডেও আছে এবং তৃতীয় রাউন্ডেও আছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি ঠিক শুনতে পাইনি। প্রথম সবকিছু কি প্রথম রাউন্ডে যা যা উনি আপলোড করেছিলেন সেটা কি দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেও আপলোড করতে হবে? না, উনি এবং না, এবং উনি যে উনি দুটো বলেছেন- দুটো দুটো সাবজেক্টে দুটো কলেজে পেয়েছেন, উনি যেটা প্রশ্নটা করেছেন যে আমি যদি দুটো কলেজে পাই সেটা সম্ভাবনা নেই। কখনোই পাবে না। হ্যাঁ, সবসময় আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে কম্পিউটার একটা মানে জাস্ট যখন চয়েস ফিলিং করবে তখন সে তার চয়েসের যে প্রেফারেন্স থাকবে সেখানে থাকবে এক্স কলেজের ওয়াই স্ট্রিম, দেন জেড কলেজের এম স্ট্রিম। সুতরাং একটার জন্যই কম্পিউটার একটাকেই চয়েস মানে জাস্ট তার র্যাঙ্ক অনুযায়ী তার অ্যালটমেন্ট দেবে, দুটো ক্ষেত্রে তাকে অ্যালটমেন্ট দেবেন। আমাদের সঙ্গে চলে এসেছেন আরও একজন বন্ধু, ফোনে চলে যাব তার কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বাঁকুড়ার গঙ্গাজল ঘাট থেকে বলছি। হুম, হ্যাঁ, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি স্যার, ওই যে পিএফডব্লিউ যে ইনকাম আপনার আওয়াজটা পরিষ্কার আসছে না, আপনি যদি আরেকটু লাউড মানে একটু একটু পরিষ্কার করে আমি বলেন। বলছি স্যার, পিএফডব্লিউ যে ইনকাম সার্টিফিকেটটা বলছেন। টিভির ভলিউম মিউট করুন, আপনার একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি পিএফডব্লিউ যে ইনকাম সার্টিফিকেটটা বলছেন, হুম, ওটা কি আমাকে পঞ্চায়েত থেকে নিতে হবে ইনকাম সার্টিফিকেটটা, না আমি ভিডিও বা এসডিওর কাছ থেকে নেব? আচ্ছা কি বললেন স্যার, উনি? উনি যে ইনকাম সার্টিফিকেটটা দেবেন সেটা কি পঞ্চায়েত থেকে নিতে হবে? ইনকাম না, সার্টিফিকেটটা ইনকাম সার্টিফিকেট কে দেবে, কোথা থেকে দেবে, সেটা সম্পূর্ণ আমরা গত বছর অক্টোবর মাসে যে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছিল সেটা একটু দেখে নেবেন। সেই অক্টোবর, সেখানে আমি এক্ষুনি পেজটা বার করতে দেরি হবে। ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট কি এবং ইনকাম সার্টিফিকেট কে দেবে সব কিছুই কিন্তু ইনফরমেশন বুলেটিনে লেখা আছে। এবং 6.2 সেকশন 6.2 আমি এটা পড়ছি। ইনকাম সার্টিফিকেট দিতে পারবেন an officer in the rank of assistant secretary or above in state government, state or central government, district magistrate, additional district magistrate, subdivisional officer অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এর বাইরে কোনো কেউ ইনকাম সার্টিফিকেট দিতে পারবেন না, বা সেরকম ইনকাম সার্টিফিকেট আপলোড করলেও সেটা কিন্তু গ্রাহ্য হবে না। মানে পঞ্চায়েতের তরফ থেকে এলে না, সেটা গ্রাহ্য হবে না। না। স্যার, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে অনেকে হয়তো সফট কপি পেয়েছেন ক্লাস 12-এর রেজাল্টের, তো সেক্ষেত্রে তিনি কি করবেন? হার্ড কপি পাননি রেজাল্টের? হ্যাঁ, এটা আমরাও লক্ষ্য করেছি, বেশ কিছু ক্যান্ডিডেট তারা এই মুহূর্তে তাদের অরিজিনাল মার্কশিট পায়নি। তো তাদের ক্ষেত্রে আমাদের উপদেশ যে অনলাইন যে মার্কশিট ডিজিডকের থ্রু দিয়ে যেটা আপলোড যেটা ডাউনলোড করে, এছাড়াও বেশ কিছু দেখা যাচ্ছে মানে বোর্ড বা কাউন্সিল তারা তাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে মার্কশিটগুলো অনলাইনে তারা প্রোভাইড করেছে। সেই অনলাইন মার্কশিট যদি তারা আপলোড করে মানে ডাউনলোড করে আমাদের এখানে যে জাস্ট আপলোড করে, তাহলেও গ্রাহ্য সেটা গ্রাহ্য হবে। অনেকের ক্ষেত্রে দুটো রেজাল্ট এসছে, তো সেক্ষেত্রে দুটো কি করবেন? রেজাল্ট হয়েছে আজকাল অনেকেরই হচ্ছে, যারা ইমপ্রুভমেন্ট বা রিভিউ পরীক্ষা দিচ্ছে। সেখানে যেহেতু মার্কশিট আপলোড করার স্লট একটাই সিস্টেমে, সুতরাং তাকে কি করতে হবে, ওই দুটো মার্কশিট তারা যেন কোথাও থেকে স্ক্যান করিয়ে একটা
সিঙ্গেল পিডিএফে তৈরি করতে হবে, করে তারপরে সেইটা যত পেজই হোক, 1 পাতা 2 পাতা 3 পাতা যে ক পাতাই হোক, সেটা যেন একবারে সে আপলোড করে। এখানে একটা কথায় আমার মনে পড়লো বলি, অনেক ক্যান্ডিডেট কিন্তু মার্কশিটের খুব লো কোয়ালিটি জেরক্স কপি স্ক্যান করে আপলোড করছে। তাতে আমাদের স্ক্রিনাররা যখন সেটা পড়ার চেষ্টা করছে তারা কিছু পড়তেই পাচ্ছে না। আপনারা প্লিজ যখন স্ক্যানই করতে হবে দোকান থেকে বা কোথাও থেকে, আপনারা অরিজিনাল মার্কশিটটাকে বা অরিজিনাল ডকুমেন্টটাকে স্ক্যান করুন। মানে জেরক্স থেকে স্ক্যান করলে চলবে না। আমার আরো সহজভাবে বলতে গেলে যেটা বোঝা যাচ্ছে না এরকম কিছু না করাই ভালো। ডক্টর কর, আপনার কাছে আসবো যে এবার তো সবকিছুই কম্পিউটারাইজড এবং অনলাইন ছাড়া আর কোনোভাবেই রেজিস্ট্রেশন সম্ভবই নয়। একবার যদি কেউ অনলাইনে না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে তিনি আর রেজিস্ট্রেশনের সুযোগও পাবেন না, এই বছরটাই তিনি ল্যাপস করবেন। এবং বারবার করে স্যারও বললেন যে পরপর চয়েসগুলো দিতে, ঠিক কতগুলো চয়েস সে দিতে পারবে, সিলেক্ট করবে কি করে? হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, চয়েস ফিলিং যেটা। আমরা প্রথম দফার ক্ষেত্রে বেশ কিছু ক্যান্ডিডেটের লক্ষ্য করেছি, তারা চয়েস ফিলিংটা যেটা করেছে খুব সিলেক্টিভ, মানে খুব গুটি কয়েকটি ইনস্টিটিউশন বা তাদের স্ট্রিম সম্বন্ধে দিয়েছে। কিন্তু তার যা র্যাঙ্ক, তাতে দেখা যাচ্ছে তার আগের র্যাঙ্কের ছেলেগুলি সেই সমস্ত ইনস্টিটিউট বা স্ট্রিমগুলো ফিল আপ করে দিয়েছে। ন্যাচারালি এই বেশ সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু অ্যালটমেন্ট পায়নি চয়েস ফিলিং দেওয়া সত্ত্বেও, যেহেতু তারা খুব গুটি কয়েক চয়েস দিয়েছিল। এই ক্ষেত্রে আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বারবার করে ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করছি যে যত সম্ভব তত সংখ্যক তারা চয়েস ফিলিং করতে থাকুক। হ্যাঁ, এবার চয়েস ফিলিং মানে কি র্যান্ডাম করবে তা না, তার প্রেফারেন্স অনুযায়ী তার যেটা প্রথম পছন্দের হয়তো সে পাবে না, ধরিয়ে নিতে পারা যায় যে তার যা র্যাঙ্ক তাতে সেই চয়েসে সে হয়তো পাবে না কোনো দিন, তাহলেও সে প্রথম দিকে দিয়ে রাখুক। অ্যাকর্ডিং টু হিজ অর হার প্রেফারেন্স তাকে চয়েস ফিলিংটা করে যেতে হবে, এবং সেটা যত সম্ভব যত অধিক সংখ্যক দেবে তার ক্ষেত্রে পসিবিলিটিটা বেশি থাকবে। এমন একটা সময় হয়ে গেল, দেখা গেল যে যতগুলো দিয়েছে তার মধ্যে থেকে কোনো সমস্ত তার আগেই ভ্যাকেন্সি ফিল্ড আপ হয়ে গেছে, ন্যাচারালি সে বসে থাকবে। সেই জন্য আমাদের বারবার করে বলেও দেওয়া আছে, আমাদের যে ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন FAQতে, সেখানে বলা আছে যে ন্যূনতম বা কমপক্ষে 20টি চয়েস তাদের দেওয়া উচিতই, তার থেকেও বেশি দিক। এখানে চয়েসের সংখ্যা আছে 750-র উপর, 780-র উপর, 780-র কাছাকাছি চয়েস আছে। তো তার সামনে যেহেতু প্রচুর সুযোগ, এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের পরেও বেশ কিছু সংখ্যক সিট ভ্যাকেন্সি আছে, অর্থাৎ হতাশ হওয়ার কিছু নয়। তারা অধিক সংখ্যক চয়েস ফিল করুক, তাহলে তাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। স্যার, চয়েস অ্যারেঞ্জ এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটা যদি একটু বলে দেন। এটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট, মানে এটাই ক্যান্ডিডেটের লাইফ ডিসাইড করবে। খুবই দুঃখের কথা, আমাদের ক্যান্ডিডেটরা যদিও আধুনিক যুগের ছেলেমেয়ে, কিন্তু কম্পিউটার সবসময় তাকে তার প্রথম চয়েসটাই দেওয়ার চেষ্টা করবে। প্রথমটা না পেলে দ্বিতীয়টা দেওয়ার চেষ্টা করবে, দ্বিতীয়টা না পেলে তৃতীয়টা। দেখা গেছে কোনো ক্যান্ডিডেটকে সে হয়তো তার তৃতীয় চান্সটা পেল, তারপরে সে ফোন করে আমাদের কল সেন্টারে বলছে না আমার 10 নম্বর চয়েসটা বেশি ভালো লাগছে। এখানে কিন্তু সিস্টেম নির্দোষ, সিস্টেমের কিছু করার নেই। এই জিনিসটা ক্যান্ডিডেটরা, এটা তো তাদের নিজেদের সারা জীবনের একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন, নিজে হোক, নিজের অভিভাবকদের সঙ্গে কথা বলে হোক, বা যারা পরিচিত স্কুলের টিচারদের সঙ্গে কথা বলে হোক, নিজে যতগুলো চয়েস দিল সেটা সেই জন্য তার পছন্দের ক্রম অনুযায়ী সবচেয়ে বেশি পছন্দটা উপরে এবং সবচেয়ে কম পছন্দটা নিচে রাখে। কারণ একবার যদি ক্যান্ডিডেটকে তার 3 নম্বর চয়েসটা দিয়ে দেওয়া হয়, সে তখন যতই বলুক যে না আমার 30টা বেশি ভালো লাগছে, সেটা সম্ভব না, একেবারেই সম্ভব না। সেই জন্য চয়েসের অ্যারেঞ্জমেন্টটা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক।
সুতরাং আজকে যারা অনুষ্ঠান শুনছো, যাদের ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ডের জন্য একবারে প্রস্তুতি নিচ্ছ, কাল থেকে শুরু হবে 18 তারিখ পর্যন্ত, এই ছোট ছোট দিকগুলো যদি একটু নজর দেওয়া যায় তাহলে কিন্তু ভুলগুলো অনায়াসেই অতিক্রম করা যেতে পারে। আরও কিছু তথ্য দেওয়ার আছে, তবে তার আগে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে আসি। আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং 2020 তার দ্বিতীয় রাউন্ড। স্যার, একজন বন্ধু আছেন, ফোনে চলে যাই তার কাছে, তারপর আবার আসছি আমাদের আলোচনায়। হ্যালো 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 ম্যাডাম, বলুন। আমি সৌভিক চক্রবর্তী বলছি চন্দননগর থেকে। বলুন সৌভিক। বলছি ম্যাম, আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি সৌভিক চক্রবর্তী বলছি চন্দননগর থেকে। আমার একটা দুটো কোয়েশ্চেন আছে। বলুন। প্রথম কথা হচ্ছে, আমি ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিলাম, তো আমি একটা অ্যালটমেন্ট পেয়েছি। অ্যালটমেন্ট পেয়েছি এবং তারপরে একটা ইনসাইকেল আপগ্রেডেশন দিয়েছিলাম, তো সেখানেও আমি একটা অ্যালটমেন্ট পেয়েছি। আমি আবার আপগ্রেডেশন ইকুয়াল টু ইয়েস করেছি। এরপর যদি কোনো আপগ্রেডেশন হয় তাহলে তার রেজাল্টটা আমি কবে জানতে পারবো এবং কিভাবে জানতে পারবো? আর ম্যাডাম সেকেন্ড কোয়েশ্চেন, যদি আপগ্রেডেশন না হয় তাহলে ইন সাইকেল আপগ্রেডেশনের পরে যে সিটটা এই মুহূর্তে আমার কাছে আছে সেটা কি থাকবে না সেটা চলে যাবে? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের জবাবটা আমি দিই। আমাদের ইচ্ছে আছে এই সেকেন্ড সাইকেলের অ্যালটমেন্ট যখন হবে তখন এরকম আরেকবার আপনাদের কাছে আসব, কারণ এই অ্যালটমেন্ট পেলে পরে কি করণীয়, আপগ্রেডেশন কি পেলে পরে কি করণীয়, এটাও একটু ছাত্রদের জানা দরকার। তবে আপনার প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি যে আপগ্রেডেশনের ক্ষেত্রে একটা বেসিক রুল আছে, যদি আপনার আপগ্রেডেশন হয় তাহলে কিন্তু আগের সিটটা ক্যান্সেল হয়ে অন্য কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয়ে গেছে। সুতরাং আপগ্রেডেশন হলে পরে কখনোই বলা যাবে না যে আমি আগের সিটটা চাই। দ্বিতীয় কথা, যদি আপগ্রেডেশন হয় তাহলে আপনার হাতে দুটো মাত্র চয়েস আছে। আপনি আপগ্রেডেড সিটটা অ্যাকসেপ্ট করে ফ্রিজ করে দিন, অথবা আপনি আবার আপগ্রেডেশন চান। আপনার কথায় যেটা মনে হলো আপনি তৃতীয় দফায় আবার আপগ্রেডেশন চাইছেন, সেটা আপনি চাইতেই পারেন, অধিকার আছে। যদি আপগ্রেডেশন সম্ভব হয় সেটা আপনি পেয়ে যাবেন, এবং যখনই আপগ্রেডেশন হচ্ছে আমরা সিস্টেম থেকেই SMS করে সমস্ত ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হয়। তাছাড়া আমাদের নোটিশ বোর্ডে যে শিডিউল দেওয়া হয়েছে যে কোন কোন তারিখে আপগ্রেডেশন অ্যানাউন্সমেন্ট হবে, সেই তারিখে আপনারা লগ ইন করে নিজেও দেখেও নিতে পারেন যে আপনার আপগ্রেডেশন হয়েছে কি হয়নি, এবং সেই অনুযায়ী আপনার ডিসিশনটা নিয়ে নেবেন। অনেকেরই একটাই প্রশ্ন থাকে যে কি করে বুঝবো যে আমি যে চয়েসটা দিয়েছি সেই চয়েস অনুযায়ী সিট পেয়েছি, কি বলবেন? না, চয়েস অনুযায়ী সিট পেয়েছি মানে আমাদের যে শিডিউলটা দেওয়া আছে সেখানে বলা আছে যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে জাস্ট বার হবে, ইনসাইকেল আপগ্রেডেশনের রেজাল্ট কবে বার হবে। তো এর মধ্যে দিয়ে তার চয়েসের যে অ্যাকচুয়াল সেই যে অ্যালটমেন্ট পাবে সেটাই রিফ্লেকশন হবে। নট অনলি দ্যাট, সে তার ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে। এছাড়াও আমাদের SMS করেও জানিয়ে দেওয়া হয় যে আজকে রেজাল্ট বার হচ্ছে বা হয়েছে, তুমি দেখে নাও, এবং তার অ্যালটমেন্টটা সে দেখতে পাবে। কোনো অ্যালটমেন্ট পেলে তখন সে কি করবে? অ্যালটমেন্ট পাওয়ার পর সে কী করবে? এখানে অ্যালটমেন্ট পাওয়া মিনস হচ্ছে যখন অ্যালটমেন্ট পেলো সেক্ষেত্রে তাকে সিটটাকে দুটো অপশন আছে। একটা হচ্ছে সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যাকসেপ্ট করার পর তাকে অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে, এবং যদি মনে করে যে এটা আমার কাঙ্ক্ষিত মানে সিট, তাহলে সে ফ্রিজ করে দেবে, মানে আর আপগ্রেডেশনে যাবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে সে সিটটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্টেন্স ফি জমা করলো, এবং যদি মনে হয় না আমার এটা কাঙ্ক্ষিত নয়, আমি যে বেটার পেতে পারি, তখন সে আপগ্রেডেশন চয়েস দেবে। আচ্ছা, এইভাবেই তাকে এগিয়ে যেতে হবে। স্যার, ফোনের সঙ্গে যে প্রশ্নটা এসেছিল তার সঙ্গে যদি আরও কিছু ইনফরমেশন থাকে যদি একটু বলে দেন। হ্যাঁ, সেটা বলি। আপগ্রেডেশন জিনিসটা আমরা দেখেছি অনেক ক্যান্ডিডেটই কোনো কারণে ঠিকমতো বুঝতে পারছে না। সেখানে এইমাত্র যে ক্যান্ডিডেট ফোন করলো, এই ধরনের ক্যান্ডিডেটকে আমার একান্ত অনুরোধ এবং উপদেশ, আমাদের যে হেল্প ডেস্ক আছে এই হেল্প ডেস্কে ফোন করুন।
কারণ আমাদের হেল্প ডেস্কে ব্যবস্থাই করা আছে প্রত্যেক ক্যান্ডিডেটের নিজস্ব কোনো স্পেশাল সমস্যা সেটা নিয়ে সে ফোন করতে পারে এবং তাকে কারেক্ট অ্যাডভাইস দেওয়া হবে। কারণ প্রত্যেকের সমস্যাগুলো এমন আলাদা আলাদা হচ্ছে যে একটা অ্যাডভাইস আরেকজনের ক্ষেত্রে হয়তো কার্যকরী হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ফোন করে জেনে নিন আপনার অ্যালটমেন্ট ঠিক কী পরিস্থিতিতে আছে এবং আপনার কি করণীয় সেটা আমরা জানিয়ে দেবো। ধরুন সেই সাবজেক্টটা সে মানে চাইলো যে আরো আপগ্রেড করবে, সেই ক্ষেত্রে তার যে ফিজটা, সেই ফিজটা কি সে ফেরত পাবে যে ফিজটা জমা দিয়েছিল? হ্যাঁ, এক্ষেত্রে আমাদের বলা আছে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে, তারপরে সে আপগ্রেডেশন দেবে। তো দেখা গেল যে তার ফার্স্ট যে অ্যালটমেন্টটা হয়েছিল সেটা দেখা গেল একটি প্রাইভেট কলেজে হয়েছে। তো প্রাইভেট কলেজে যেহেতু অ্যালটমেন্ট হয়েছে সেক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি হচ্ছে 40,000, মানে 40,000 টাকা। তো 40,000 টাকা জমা করে পেল এবং আপগ্রেডেশন দিল, এবং আপগ্রেডেশনের পরে দেখা গেল পরবর্তী কাউন্সিলিং বা ইনসাইকেল ইয়েতে সে দেখা গেলো যে সিটটি পেয়েছে সেটা কোনো একটি গভর্নমেন্ট বা সরকারি ইনস্টিটিউশন। তা সেখানে আমাদের ফিজটা কত বলা আছে, সেখানে ফিজটা হচ্ছে 5,000 বা 5,000। তাহলে কি হলো, ও প্রথমে জমা করেছিল 40,000 এবং এখানে অ্যাকচুয়াল তার লাগছে 5,000 এবং সে সিটটা হয়তো নেবে ঠিক করলো এবং ফ্রিজ করলো। তাহলে তার যে বাকি 35,000 টাকা সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেহেতু তার অ্যাকাউন্ট নাম্বার আগে থেকেই দেওয়া ছিল সেই অ্যাকাউন্টে আমরা জাস্ট ক্রেডিট করে দেবো। এটা কতদিনে আবার ক্রেডিট? এটা সমস্ত কাউন্সিলিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর। কারণ কি, মানে পুরো ব্যাপারটাই তো ভোলাটাইলিটি থাকবে, এই আপগ্রেডেশন দিল, পরবর্তী আবার পর্যায়ে গেল, ইত্যাদি ইত্যাদি করতে করতে লাস্টলি কি হবে সেটা দেখে শুনে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করে তার অ্যাকাউন্টে আমরা সেই টাকাটা ফেরত পাঠিয়ে দেবো। এক একজনের প্রবলেম এক এক রকম এবং কারোর সাথে কারোর ম্যাচ করছে না, কিন্তু সবাই একটা জিনিস জানতে চায় যে কোন কলেজে কত সিট আছে, সেটা যদি আমি জানতে পারি তাহলে ভালো হয়। এটা জানবে কি করে? হ্যাঁ, সেটা বলি। আমাদের ওয়েবসাইটেই এই কোন কলেজে কত সিট আছে সব মিলে প্রায় 34,000 কাছাকাছি সিট, এই সিটটা কিন্তু ওয়েবসাইটে ডিটেইল দেওয়া আছে এবং এটা বেশ একটা বড় লিস্ট, বেশ একটা বড় সার। তার জন্যই হয়তো ক্যান্ডিডেটরা খুব ধৈর্য ধরে এটা পড়তে পারছে না, কিন্তু একটু পড়তে হবে যেহেতু নিজের জীবনের ক্যারিয়ারের ব্যাপার। কোন কলেজে কত সিট আছে এবং কোন ক্যাটাগরিতে কত সিট আছে এটা ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্সে দেওয়া আছে। আর প্রথম রাউন্ডে সবসময় যেটা হয়, প্রথম রাউন্ডে কিন্তু খুব বেশি অ্যাডমিশন কনফার্ম হয় না। সুতরাং ক্যান্ডিডেটদের আমি বলবো ধরেই নিতে যে সে যদি রেজিস্ট্রেশন করে এবং ঠিকঠাক মতো দলিল দস্তাবেজ বা ডকুমেন্ট সাবমিট করে সে তার পছন্দ মতো কলেজে অবশ্যই সিট পাবে। এছাড়াও যেটা করতে পারে ক্যান্ডিডেট, আমাদের ওয়েবসাইটে গত বছরের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রত্যেকটা কলেজ ওয়াইজ ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে। মানে কোন র্যাঙ্কে সেইখানে ভর্তি শুরু হয়েছিল এবং কোন র্যাঙ্কে শেষ হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, এটা কিন্তু রিলেটিভ। গত বছরের সিনারিও যে এবছরে এক্স্যাক্টলি কাজ করবে এমন কোনো কথা নেই। এটা একটা ইন্ডিকেশন মাত্র, একটা ইন্ডিকেশন মাত্র। কিন্তু আমি আবার বলছি ক্যান্ডিডেটকে, এটা ওটা ডকুমেন্ট দেখে নিজের চয়েসকে সীমাবদ্ধ করো না। যেটা আমাদের ডক্টর করও বললেন, যেসব কলেজে তোমার পড়ার ইচ্ছে কিন্তু সন্দেহ আছে তুমি পাবে কিনা সেগুলোর নামও থাকুক, যেসব কলেজে তুমি পাবে বলে মনে হয় তারাও থাকুক, যেসব কলেজে তোমার মনে হয় পেলেও আমি পড়বো কিনা সন্দেহ আছে তারাও থাকুক। 3 ধরনের কলেজ ডিপার্টমেন্টে থাকুক। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তাদের পছন্দের ক্রম অনুযায়ী সাজানো, যাতে তোমার সিস্টেম সবসময় চেষ্টা করবে তোমার যেটা উপরের দিকের প্রথম পছন্দ সেখানেই তোমাকে অ্যালটমেন্ট দিতে, যাতে পরে তোমার কোনো রকম অনুতাপ না হয় যে না আমার নিজের ভুলের জন্য আমার এটা হয়ে গেল, সেটা যেন না হয়। কারণ এটার উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা সময়ের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই সময়ে দাঁড়িয়ে ই কাউন্সিলিং সেকেন্ড রাউন্ড কাল থেকে শুরু হচ্ছে, 18 তারিখ অবধি চলবে। তো সবাই একটাই প্রশ্ন নিয়ে চিন্তান্বিত, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ কি পড়াশোনার পর, কি বলবেন? পড়াশোনার পর ভবিষ্যৎ কি আমি বলি, জয়েন্ট এন্ট্রান্স একটা প্রবেশদ্বার, তার থ্রু দিয়ে একটি ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীরা
তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে তাকে মানে অনেকটাই খুব সাবধানী হতে হবে, বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তার পছন্দের মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পারিপার্শ্বিক চাপই হোক বা নানাভাবে প্রলুব্ধ হয়ে সে সিট বা ইনস্টিটিউট চয়েস করছে। আমাদের মনে হয় সেটা ঠিক না। তাকে অনেক চিন্তা ভাবনা করে তার ভালোবাসার জায়গা থেকে তাকে সেই স্ট্রিম চয়েস করতে হবে, এবং তার মধ্যে যদি ডিটারমিনেশন, যদি একাগ্রতা থাকে, এবং সে অবশ্যই সফল হবে। এই যে সফলতা, অনেকেই হয়তো হতাশায় ভোগে যে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ কী। আমরা মনে করি না যে ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ খারাপ, ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সেক্ষেত্রে তাকে নিষ্ঠাবান হতে হবে, এবং একাগ্রতা যদি তার থাকে, এবং সে অবশ্যই সফলতা পাবে, এটুকু আমাদের বিশ্বাস। এবং আজকের যুগে আমি বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের কদর কোনোভাবেই নামেনি, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে আরও বাড়বে বিভিন্ন স্কোপ। সুতরাং ছাত্রছাত্রীদের সেই সব কথা মাথায় রেখেই ভর্তি হতে হবে, এবং খুব একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে যদি সে পড়াশোনা করে, তাহলে তাদের চাকরি যাই হোক আর কি, জীবনের যেটা অনেকের লক্ষ্য যে চাকরি করব, কেউ হয়তো গবেষণা করবে, ঠিক আছে, অনেকে হয়তো এন্টারপ্রেনিয়ার বা শিল্পপতি বা শিল্পোদ্যোগী হতে চায়। মানে এক কথায় বলতে গেলে সব দিক খোলা আছে যদি সে নিষ্ঠাবান হয়। স্যার, খুব ছোট্ট করে এক কথায় যদি আপনি কিছু বলেন। আমিও ডক্টর করের কথাটা রিসাউন্ড করব যে ইঞ্জিনিয়ারিং এডুকেশনটা কিন্তু একটা একাডেমিক কারিকুলাম হিসেবে দেখলে ভুল হবে। এটা আমি অভিভাবকদের বিশেষ করে বলবো, ইঞ্জিনিয়ারিং এডুকেশনটা কিন্তু একটা প্রসেস অফ ট্রেনিং, যেটা 4 বছরের 8টা সেমিস্টারের নানা রকম কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে একটা মানুষকে তার ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তৈরি করা হয়। যাতে আপনারা অনেকেই দেখে থাকবেন, ইঞ্জিনিয়াররা কিন্তু বিভিন্ন রকম পেশায় তারা সাকসেসফুল, কারণ সে ওই 4 বছরের ট্রেনিংয়ের মধ্যে থেকে এসছে এবং তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি। এটা কিন্তু শুধু একটা একাডেমিক কারিকুলাম নয়, যেটা ডক্টর করো বলেছেন। আর নিষ্ঠা একাগ্রতা যদি থাকে, যে কোনো মানুষ সে একদিন বড় হবেই। হয়তো সে 1-2 মাস 6 মাস তার একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু বড় একদিন সে হবেই। অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের স্টুডিওতে ছিলেন আমার পাশে প্রফেসর দিলীপ কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড, এবং তার পাশে ডক্টর দিব্যেন্দু কর, রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। আর আপনারা যারা শুনলেন তারা বুঝতেই পারলেন কী কী করণীয়, কী কী করণীয় নয়, এবং শেষে জানাই সাবধানে থাকবেন। নমস্কার।